প্রিয় ছাত্রছাত্রী, ইংলিশ টিউটর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটা একটু অন্য ধরনের ভিডিও। এই ভিডিওতে তোমরা জানতে পারবে ন্যাস কি, NAS ন্যাস কি, সেটা কোন কোন ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য, সেই ন্যাসের এক্সাম বা পরীক্ষাটা বা সার্ভেটা কবে নেওয়া হবে এবং সেটা কোন কোন জায়গার ছাত্রছাত্রীদের জন্য এবং সেই কোন কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা এই ন্যাস সার্ভেতে যোগদান করবে। এছাড়াও এই ভিডিওতে থাকছে একটা বিশেষ আরও একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো যে দশম শ্রেণীর ছাত্রছাত্রী যারা ন্যাসে পার্টিসিপেট করবে তাদের ইংরেজি বিষয়ের MCQ বা বহুকল্পভিত্তিক প্রশ্নের সমস্ত উত্তর, ইংরেজি বিষয়ের সমস্ত উত্তর কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে। তাই এই ভিডিওটা সমস্ত ছাত্রছাত্রীদের জন্য তেমন বিশেষ করে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকারী। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কোনো স্কিপ না করে, তাহলে তোমরা সমস্ত কিছু জিনিসই বুঝতে পেরে যাবে। এবং চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানটায় ক্লিক করে দেবে, যাতে আমার চ্যানেলে দেওয়া প্রত্যেকটা ভিডিওর প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ন্যাস কি? ন্যাস, NAS, ন্যাসের ফুল ফর্ম বা কী? ন্যাসের ফুল ফর্ম হলো ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে 2021। ন্যাশনাল মানে জাতীয়, অ্যাচিভমেন্ট মানে হচ্ছে অর্জন বা বোধশক্তি অর্জন বা মেধা অর্জন, সার্ভে হচ্ছে নিরীক্ষণ, মানে জাতীয় অর্জন নিরীক্ষণ, মেধা অর্জনের নিরীক্ষণ। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে সারা ভারতবর্ষে কোন কোন জায়গায় তাহলে এটা ইমপ্লিমেন্ট হবে। সারা ভারতবর্ষের যে সমস্ত রাজ্য রয়েছে এবং ইউনিয়ন টেরিটরি, সমস্ত জায়গায় মানে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, সমস্ত জায়গার যে সমস্ত স্কুল রয়েছে, সেই সমস্ত স্কুলের মধ্যে যে পড়াশোনার মানটা, তার গুণগত মান এবং তার সাম্যতা, যে সমস্ত রাজ্যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলে সমানভাবে পড়াশোনাটা ঠিকঠাকভাবে চলছে কি না তা নিরীক্ষণ বা পর্যবেক্ষণ করার জন্যই কিন্তু এই সার্ভেটা করা হচ্ছে। এই সার্ভেটা কোথায় কোথায় হবে? এই সার্ভেটা সমস্ত ভারতবর্ষের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে এবং বাকি সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলও রয়েছে। এই ন্যাস প্রোগ্রামটা কারা কন্ডাক্ট করছে? এই প্রোগ্রামটা কন্ডাক্ট করছে CBSE, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তারা কিন্তু সমস্ত প্রশ্ন তৈরি করেছে এবং তারাই এই সার্ভেটা পরিচালনা করছে। এই সার্ভেটা কবে পরীক্ষাটা হবে? এই সার্ভের পরীক্ষাটা হবে 12ই নভেম্বর 2021 সালে। সার্ভেতে তো পরীক্ষা তো হবে, তাহলে পশ্চিমবঙ্গের কি সমস্ত স্কুলই এই সার্ভেতে যোগদান করবে? না, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের রাজ্য সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্র থেকে, তারা র্যান্ডমলি তাদের রাজ্যের কিছু স্কুলকে বেছে নেবে এবং সেই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরাই এই পরীক্ষা বা এই সার্ভেতে যোগদান করবে। সেই র্যান্ডমলি যে সমস্ত স্কুলকে সিলেক্ট করা হবে, সমস্ত স্কুল না, যে সমস্ত কিছু স্কুলকে সিলেক্ট করা হবে তাদেরই কিন্তু এই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে 2021-এর তারা যোগদান করতে পারবে। এই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভেতে শুধু কি ছাত্রছাত্রীরাই যোগদান করবে? না, এতে শিক্ষক শিক্ষিকারাও যোগদান করবে। তাদের ভূমিকা কী থাকবে? তাদের ভূমিকা থাকবে যে তাদেরও কিন্তু এই অ্যাসেসমেন্ট টেস্ট বা সার্ভেতে কিন্তু তাদেরও একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কোন কোন ক্লাসের ছাত্রছাত্রীরা এই ন্যাস বা ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভেতে যোগদান করবে? সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের কিন্তু যোগদান করার জন্য যে স্কুলকে সিলেক্ট করা হোক তাদের কিন্তু সমস্ত স্কুলের ছাত্রছাত্রী বা সেই স্কুলের সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের কিন্তু যোগদান করতে হবে না। বিশেষ কয়েকটি ক্লাসের ছাত্রছাত্রীরা সেই যোগদান করবে। কোন কোন সেই ক্লাস? ক্লাস 3 বা তৃতীয় শ্রেণী, ক্লাস 5 পঞ্চম শ্রেণী, ক্লাস 8 অষ্টম শ্রেণী এবং ক্লাস 10 দশম শ্রেণী। ক্লাস 3, 5, 8 অ্যান্ড 10 এই 4টা শ্রেণীর ছাত্রছাত্রীরাই কিন্তু এই ন্যাস প্রোগ্রামে অংশগ্রহণ করবে। তারা কীভাবে অংশগ্রহণ করবে? তাদেরকে একটা পুস্তিকা দেওয়া হবে, যেটা তারা স্কুলের মধ্যে বসেই কিন্তু পরীক্ষাটা দেবে
এবং শিক্ষকদের ভূমিকা কী হবে, শিক্ষকরা কিন্তু সেখানে কোনো রকম তাদেরকে উত্তর বলে দিতে পারবে না। তার জন্য কিন্তু অবজারভার থাকবে এবং সেই অবজারভার কিন্তু সমস্ত কিছু অবজার্ভ বা পর্যবেক্ষণ করবেন। কিন্তু এই করোনা পরিস্থিতিতে সেই ব্যাপারটা কিন্তু সম্ভব হয়ে উঠতে নাও পারে। তাই ছাত্রছাত্রীদের হয়তো এই পুস্তিকাটা বাড়িতে করার জন্য দিয়ে যেতে হতে পারে। তো কি কি বিষয় থাকবে? ক্লাস 3তে কিন্তু থাকবে গণিত, বাংলা এবং পরিবেশ বিজ্ঞান। ক্লাস 3তে থাকবে বাংলা, গণিত, পরিবেশ বিজ্ঞান। ক্লাস 5এও একই থাকবে, বাংলা, গণিত এবং পরিবেশ বিজ্ঞান। ক্লাস 8এর ক্ষেত্রে কিন্তু বাংলা, গণিত, পরিবেশ বিজ্ঞান থাকবে, তার সঙ্গে কিন্তু যোগ হয়ে যাবে বিজ্ঞান এবং সোশ্যাল সায়েন্স অর্থাৎ ইতিহাস ও ভূগোল। তাহলে ক্লাস 8এর কিন্তু বাংলা, গণিত, আমাদের পরিবেশ থাকবে, তার সঙ্গে থাকছে ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান। ক্লাস 10ম শ্রেণীতে কী থাকছে? 10ম শ্রেণীতে থাকছে বাংলা, গণিত, আমাদের পরিবেশ, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং তার সঙ্গে থাকছে ইংরেজি। তো এই সমস্ত বিষয়গুলোর উপর বহুকল্প ভিত্তিক প্রশ্ন থাকবে। বহুকল্প ভিত্তিক প্রশ্ন মানে কি? বহুকল্প ভিত্তিক প্রশ্ন মানে হলো মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, মানে MCQ যাকে বলা হয়। সেই MCQ একটা প্রশ্নে 4টে অপশান দেওয়া থাকবে, সেই 4টে অপশানে যে অপশানটা সঠিক সেটা তোমাকে গোল করে দাগ দিতে হবে বা দাগ দিয়ে চিহ্নিত করতে হবে। এইভাবে তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপর যে প্রশ্নগুলো থাকবে সেই MCQগুলোকে তোমাদের করে সেই খাতাটা তোমাদের জমা দিতে হবে স্কুলে, এবং সেই স্কুল দপ্তর বা স্কুলের পরিচালন যারা রয়েছে, হেডমাস্টার মহাশয়, তিনি এগুলো জমা দিবেন সরকারের কাছে বা শিক্ষা দপ্তরে, এবং সেখান থেকে তোমাদের কিন্তু সার্ভেটা কন্ডাক্ট হলো এবং সেগুলো তোমাদের একটা দেখবে যে সত্যি এই স্কুলের বা এই রাজ্যের স্কুলগুলোতে শিক্ষার মানটা সঠিক আছে কিনা। তো এটাই ছিল ন্যাসের ব্যাপারে সম্পূর্ণ তথ্য। এবার আমরা এই ভিডিওতে দেখে নেব 10ম শ্রেণীর ইংরাজি বিষয়ের MCQ বা বহুকল্প ভিত্তিক যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের 2021-এর যে প্রশ্নটা, তার সমস্ত উত্তরগুলো। তো তার আগে দেখো কি বলা রয়েছে একটু। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন সংক্রান্ত সাধারণ নির্দেশিকা। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নটা কি লেখা রয়েছে দেখো। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নটি সম্ভারটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই জাতীয় বিভিন্ন নতুন ধরনের প্রশ্নের সঙ্গে শিক্ষার্থীরা পরিচিত হয়। শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষায় যে ধরনের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সম্মুখীন হতে পারে, এই অনুশীলনের মাধ্যমে সেগুলির সঙ্গে তারা অভ্যস্ত হয়ে ওঠার সুযোগ পাবে। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 12 বা মাধ্যমিক দেওয়ার পর যারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতার বা কম্পিটিটিভ পরীক্ষায় বসতে যাবে, যখন তাদেরকে MCQ টাইপের প্রশ্নে বা মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপের প্রশ্নে তাদেরকে উত্তর দিতে হবে, সেটা যাতে তারা এখন থেকে অ্যাডাপ্ট বা অভ্যস্ত হতে পারে, তার জন্য কিন্তু এই সার্ভেটা করা হচ্ছে। তারপর দেখো কি বলেছে, বিদ্যালয় খুললে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলনের উত্তরগুলি অভিভাবকদের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের কাছে জমা দিতে হবে। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে এই পুস্তিকাগুলি ছাত্রছাত্রীদের কাছে 3য় শ্রেণী, 5ম শ্রেণী, 8ম এবং 9ম শ্রেণীর ছাত্রছাত্রীদের অলরেডি এই পুজোর আগেই কিন্তু দিয়ে দেওয়া হবে। তারা এটা ঘরে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তৈরি করে স্কুল খুললেই, অর্থাৎ পুজোর পরে যখন স্কুল খুলবেই, সে তো জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গেও যে পুজোর পরে স্কুল খুলবে, তো স্কুল খুললেই কিন্তু সেগুলো অভিভাবকরা এসে বা ছাত্রছাত্রীরা এসে স্কুলের শিক্ষক শিক্ষকদের কাছে জমা দেবে, এবং সেটা অবশ্যই 12ই নভেম্বরের আগে। প্রয়োজনে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহায়তা নিয়ে যেতে পারে, এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারও সাহায্য করতে পারে, কিন্তু কিসের ক্ষেত্রে? প্রশ্নের উত্তর বলে দেওয়ার ক্ষেত্রে নয়, প্রশ্নটা কী বিষয়ে বলতে চাইছে সেটা বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে, বা এই প্রশ্নটা তারা করবে কেন, বা এই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভেটা কী সেটা কিন্তু জানার জন্য ছাত্রছাত্রীদের শিক্ষকরা সহায়তা করতে পারে। তোমরা এই ভিডিওটা দেখলে কিন্তু সেটা পুরো বুঝতে পেরে যাবে যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভেটা কী, কেন করতে হবে। ঘরে বসে খাতায় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি অনুশীলন এর উত্তরটি তৈরি করতে হবে। তাহলে স্পষ্টই বলে দেওয়া হয়েছে এটা ঘরে বসেই তৈরি করতে হবে।
তাই তোমরা ঘরে বসে এটা ভালো করে এই ভিডিওটা দেখে তোমরা দশম শ্রেণী যারা রয়েছ তারা ইংরেজির বিষয়টা এখান থেকে করে নিতে পারবে। এবার কি বলেছে দেখো, ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন এর উত্তর করে অভিভাবক অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের কাছে জমা দেবে। কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না। তাহলে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নকে ইংরেজিতে কী বলা হয়? মাল্টিপল চয়েস কোশ্চেন। তো চলো আমরা দেখে নিই সেই বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা মাল্টিপল চয়েস কোশ্চেন ইংরেজির দশম শ্রেণীর কী রয়েছে এবং তার উত্তরটা কী হবে। দেখো লেখা রয়েছে MCQ অ্যাডাপ্টেশন প্যাকেজ ইংলিশ ক্লাস 10। তো ইংরেজির যে MCQ মাল্টিপল চয়েস কোশ্চেন বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন তার দশম শ্রেণীর কী কী প্রশ্ন রয়েছে এবং তার উত্তরটা কী। প্রথমে দেখো কী লেখা রয়েছে। প্রথমে লেখা রয়েছে ফ্রম কোশ্চেন নম্বর 1 and 2 চুজ দ্য সেন্টেন্সেস দ্যাট আর গ্রামাটিক্যালি কারেক্ট। তাহলে 1 নম্বর কোশ্চেন এবং 2 নম্বর কোশ্চেনের সেই বাক্যটাকে বেছে নিতে হবে 4টে বাক্যর মধ্যে কোনটা সঠিক, যেটা সঠিক সেটাই বাছতে হবে। তো প্রথমে দেখো কী লেখা রয়েছে, একের দাগে আই ডিড নট নিউ দিস উড হ্যাপেন। তারপর লেখা রয়েছে আই হ্যাড নট নোন দিস উড হ্যাপেন। তারপর লেখা রয়েছে আই ডিড নিউ দিস উড হ্যাপেন। চতুর্থ আছে আই ডিড নট নো দিস উড হ্যাপেন। চতুর্থটা এর উত্তর হবে, লাল কালিতে যেটা করেছে ওটা উত্তর। কেন উত্তর হবে দেখো, আই ডিড নট, ডিডটা হচ্ছে পাস্ট টেন্স, তার মানে তারপরে মেন ভার্বটা সবসময় বসবে নো। এখানে কিন্তু লেখা রয়েছে দেখো নো জায়গায় লেখা রয়েছে নিউ, এখানে নোজ লেখা রয়েছে, এখানে নিউ লেখা রয়েছে। তাই নিউ মানে পাস্ট টেন্স, ডিডের পরে আবার পাস্ট টেন্স বসবে না, তার মানে দুটো ভুল। আর নোজটা কেন ভুল? কারণ আয়ের পরে কখনোই ভার্বের শেষে এস যোগ হয় না, তার মানে এটাও ভুল। বা এখানে হ্যাড লেখা রয়েছে, এখানে নোন হতে পারতো, তাও ভুল। তো সঠিক কোনটা হবে? তা সঠিক হবে আই ডিড নট নো দিস উড হ্যাপেন। কারণটা কি না, আমি জানি না এটা কীভাবে ঘটেছিল। তাহলে আই ডিডটা আছে যেহেতু ডিডটা পাস্ট টেন্স, তারপরে ভার্বের মেন ভার্ব বসবে বা ভার্বের মেন ফর্মটা বসবে, সেটা নো, এবং তাই এটা এখানে বসে রয়েছে, তাই ডি এর দাগের অ্যান্সারটা সঠিক। এবার 2-এর দাগেরটা দেখো কী বলেছে। বলছে ইফ ইউ হ্যাড কল্ড হিম হি উড কাম। যদি তুমি তাকে ডেকেছিলে সে আসতো। ইফ ইউ উড কল্ড হিম হি উড কাম। তাহলে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা দেখো কী বলছে, ইফ ইউ হ্যাড কল্ড হিম হি উড হ্যাভ কাম। চতুর্থটা কী বলেছে, ইফ ইউ উইল বি কলিং হিম হি উইল হ্যাভ কাম। তো ইফ যে বাক্য তার কিন্তু নিয়ম রয়েছে কি, যে ইফের পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তো এই পরের বাক্যটা ফিউচার টেন্সে হবে। ইফের পরে যদি পাস্ট টেন্স থাকে সিম্পল পাস্ট, পরের বাক্যটা কী হবে? ফিউচারের পাস্ট টেন্স, মানে উইল থেকে উড হবে। কিন্তু যদি প্রথম বাক্যটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তার দ্বিতীয় বাক্যটা হবে কি না উড এবং তারপরে পারফেক্ট টেন্স, মানে ফিউচারের পারফেক্ট টেন্সের রূপটা হবে। তো দেখো এখানে প্রথম বাক্যে দেখো পাস্ট পারফেক্ট আছে কিন্তু ফিউচারের পারফেক্ট টেন্সটা নেই। দ্বিতীয় বাক্যে রয়েছে দেখো এখানে পাস্ট পারফেক্টের কোনো গন্ধ নেই, এখানে উড রয়েছে, এখানে উড, তার মানে এটা তো হবেই না। চতুর্থ বাক্যে তো এখানে উইল বি কলিং, ফিউচার রয়েছে, আবার এখানে ফিউচার রয়েছে, তা দুটো টেন্স হবে না। তাহলে কোনটা হবে না, ইউ হ্যাড কল্ড হিম হি উড হ্যাভ কাম। তাহলে এখানে কোনটা হবে না, হ্যাড কলটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এখানে এটা ফিউচার পারফেক্টের পাস্ট টেন্স করা আছে। ফিউচার পরে উড হ্যাভ, উইল থেকে উড, কেন এখানে পাস্ট টেন্স আছে তাই এটা উইলটা উডে পরিণত হয়ে গেছে। তো তৃতীয়টা হবে ইফ ইউ হ্যাড কল্ড হিম হি উড হ্যাভ কাম। এবার দেখো কী বলছে 3-এর দাগে, ফ্রম কোশ্চেন নাম্বার 3, 4 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। 3 এবং 4-এর সঠিক অল্টারনেটিভটা বেছে নিতে হবে। a@b। ইন দিস এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনে এ এবং বি আর দুটো বক্স, এ আর বি হলে দুটো বক্স, অ্যান্ড ইজ এ বল পেন, বল, টা কি একটা বল। দেন ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্রেজেন্টেড বাই দ্য ওয়ার্ড। তাহলে টাকে আমরা কোন ওয়ার্ডের দ্বারা সঠিকভাবে উপস্থাপিত করতে পারবো। এ আর বি দুটো বাক্স, তার মাঝখানে একটা বল লেখা রয়েছে, তো দুজনের মধ্যে যদি একজন থাকে তখন আমরা তাকে কী বলবো, তখন আমরা সেখানে বিটুইন ব্যবহার করব, যে দ্য বল ইজ বিটুইন এ অ্যান্ড বি। তাহলে এখানে কী হবে, বিটুইন। এমন হবে না, এবং দুজনে বেশি হলে হয়, ইন হচ্ছে মধ্যে থাকলে, ওভার হচ্ছে উপর দিয়ে অতিক্রম করে গেলে, তো বিটুইন হবে এখানে, যেহেতু দুটো জিনিসের মধ্যে রয়েছে। 4টা দেখো কী বলেছে, এক্স উপরে লেখা রয়েছে কিউ। ইন দিস এক্সপ্রেশন ইফ এক্স ইজ এ ম্যান, যদি ধরো এক্সটা হচ্ছে একটা লোক, অ্যান্ড কিউ ইজ এ স্ট্রিট ল্যাম্প, যদি কিউটা যদি স্ট্রিট ল্যাম্প হয়, দেন কিউ ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্রেজেন্টেড বাই দ্য ওয়ার্ড। তাহলে কিউটাকে কোন ওয়ার্ডের দ্বারা আমরা সঠিকভাবে রিপ্রেজেন্ট করব। তাহলে মানুষ রয়েছে, তার উপরে মাথার উপরে কী রয়েছে, সোজাসুজি স্ট্রিট ল্যাম্প রয়েছে। তো সোজাসুজি কোনো জিনিস উপরে যদি থাকে, যদি
চলন্ত গতি বা মুভমেন্টে না থাকে তখন সেটা কি হয়, অ্যাবাভ হয়। আর চলন্তভাবে যদি উপর দিয়ে উড়ে যায় বা চলতে থাকে তখন সেটাকে আমরা ওভার বলি। তাহলে সরাসরি উপরে থাকলে সেটা কী হবে, তাহলে অ্যাবাভ হবে। তাহলে কিউটা কী হলো, কিউটা হলো অ্যাবাভ ওয়ার্ডের দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। তারপর দেখো কি বলেছে, ফ্রম কোশ্চেন নাম্বার 5, 6, 7, 8, 9, 10, 11, 5 থেকে একদম 11 পর্যন্ত কোশ্চেনগুলো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক অল্টারনেটিভ বাঁচতে হবে। আফটার 6 মান্থ, 6 মাস পর, ইউ ক্যান অলসো স্পিক ইংলিশ, তুমি ইংরেজি বলতে পারবে, ড্যাশ মি, আমার কি, আমার মতো। 6 মাস পরে তুমি আমার মতো ইংরেজি বলতে পারবে। তাহলে এখানে কোনটা হবে, অ্যারাউন্ড মানে চারদিকে, আমার চারদিকে বলতে পারবে, অ্যাবাউট আমার সম্বন্ধে তুমি বলতে পারবে ইংরেজি, উইথআউট আমাকে ছাড়াই বলতে পারবে, লাইক মি আমার মতো বলতে পারবে। তাহলে 6 মাস পর তুমি আমার মতো ইংরেজি বলতে পারবে, তাহলে এখানে কোনটা উত্তর হবে, লাইক। তাহলে তোমরা এটা উত্তরটা করে নেবে। এবার দেখো পরের পেজে চলে যাই আমরা। 6 দাগে কী বলেছে, 6 দাগে দেখো কী বলেছে, 6 দাগে বলছে অল দ্য উইনার্স ড্যাশ প্রাইজ টুমোরো, অল দ্য উইনার সমস্ত জয়লাভকারীকে প্রাইজ মানে পুরস্কার টুমোরো আগামীকাল কী হবে, দেয়া হবে। তাহলে দেয়া হবে মানে কি, আগামীকাল বলছে মানে ফিউচার টেন্স বোঝাই যাচ্ছে। এবার ফিউচারের কোন টেন্স, সমস্ত জয়লাভকারীদের দেওয়া হবে মানে কারোর দ্বারা দেওয়া হবে, তাহলে ভয়েস চেঞ্জ করতে হবে। সেটা কোন টেন্সে, ফিউচারের, সিম্পল ফিউচারের ভয়েস চেঞ্জ হবে যেহেতু টুমোরো লেখা রয়েছে। তাহলে আমরা কি উইল গিভ, দিবে, উইনার্সটা কি দেবে না উইনার্সদের দেওয়া হবে, তাহলে কী করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে উইল বি গিভিং, উইল বি ঠিক আছে কিন্তু গিভিংটা আইএনজি যোগ হবে না, তাহলে কী করতে হবে ভয়েস চেঞ্জ করলে, না উইল বি গিভেন, উইল হ্যাভ গিভেন হবে না কেন, না উইল হ্যাভ গিভেনটা হলো ফিউচার পারফেক্ট টেন্স, মানে এখানেও কিন্তু কারো দ্বারা দেওয়া হচ্ছে না, জয়লাভকারীরাই নিজেরা দিচ্ছে, কিন্তু এখানে জয়লাভকারীদের তো দেওয়া হবে। তাহলে কী করতে হবে, এটা উইল বি গিভেন। তাহলে ফিউচারের এটা হলো ভয়েস চেঞ্জ, একটি প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। তাহলে অল দ্য উইনার্স উইল বি গিভেন প্রাইজ টুমোরো, সমস্ত জয়লাভকারীদের আগামীকাল পুরস্কার দেওয়া হবে। তাহলে কারো দ্বারা দেওয়া হবে তাই ভয়েস চেঞ্জ হচ্ছে, তাই এটা কী হবে, উইল বি গিভেন, এটা সঠিক অ্যান্সার হবে। এবার 7 দেখো কী বলেছে, বিফোর ইউ গেভ অ্যান্সার, তোমার উত্তর দেওয়ার পূর্বেই আওয়ার টিচার ড্যাশ দেম টু আস, আমাদের শিক্ষক মহাশয় আমাদের কাছে তাদেরকে কী করেছিল, হ্যাড সেন্ড পাঠিয়েছিল, উইল সেন্ড পাঠাবে, ওয়াজ সেন্ডিং পাঠাচ্ছিল, সেন্ড পাঠিয়েছিল, সেন্ড পাঠায়। দেখেন কী বলছে, প্রথমটা বলছে কি না বিফোর ইউ গেভ অ্যান্সার, তোমার উত্তর দেওয়ার পূর্বেই আমাদের শিক্ষক, তাহলে গেভটা মানে পাস্ট টেন্সে বোঝা যাচ্ছে, তাহলে মানে বাক্যটা পাস্ট টেন্সেই হবে 1 নম্বর। তাহলে এখানে বাদ যাচ্ছে কোনটা, সেন্ড আর উইল সেন্ড বাদ যাচ্ছে। এবার বাকি রয়েছে হ্যাড সেন্ড, ওয়াজ সেন্ডিং। পাস্ট টেন্সে যে দুটো কাজ হয়, দেখো এখানে একটা কাজের আগে একটা কাজ হয়েছে, বিফোরটা কাজ হয়েছে কার আগে, ইউ গেভ অ্যান্সার, তোমার উত্তর দেওয়ার আগে আরেকটা কাজ হয়েছে, সেটা কি, আওয়ার টিচার ড্যাশ দেম টু আস। তাহলে অতীতে দুটো কাজের মধ্যে যদি কোনো কাজ প্রথমে হয় তা সেই কাজটা কিসে পরিণত হয়, না পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে এখানে পাস্ট পারফেক্ট টেন্স যেহেতু আমাদের শিক্ষক মহাশয় উত্তর দেওয়ার আগে সে পাঠিয়ে দিয়েছে, তার মানে কি প্রথম কাজটা হচ্ছে আমাদের শিক্ষক মহাশয় পাঠিয়ে দিয়েছিল, তাই প্রথম কাজটা যেহেতু দুটো কাজের মধ্যে প্রথম কাজটা কী হবে, পাস্ট পারফেক্ট টেন্স, তার মানে কোনটা হবে, হ্যাড সেন্ট, হ্যাডের পর সেন্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম সেন্ট, তাহলে এটা উত্তর হবে হ্যাড সেন্ট। বিফোর ইউ গেভ অ্যান্সার্স আওয়ার টিচার হ্যাড সেন্ট দেম টু আস। তারপরে দেখো কী বলেছে 8টা, কাট দিস অ্যাপেল ড্যাশ দ্যাট নাইফ, এই আপেলটাকে কাটো, দ্যাট নাইফ এই ছুরিটা কি দিয়ে, যদি কোনো বস্তু দিয়ে কোনো কিছু কাজ করা হয় তখন কিন্তু উইথ হয়, আর ব্যক্তির দ্বারা কাজ হলে বাই হয়। ইনটুটা হচ্ছে কোনো জায়গায় কেউ প্রবেশ করে আসলে গতির মধ্য দিয়ে, আর ইন হচ্ছে মধ্যে থাকলে। তো এখানে যেহেতু ছুরি দিয়ে কাটা হচ্ছে তাহলে আমাদের কী হবে, এটা বস্তু দিয়ে কাটা হচ্ছে, তাই এটা উইথ হবে। তাহলে উইথটা অ্যান্সার করে নেবে। 9টা দেখো কী বলেছে, ডু ইউ অলওয়েজ গো টু স্কুল ড্যাশ ফুট, তুমি কি সবসময় স্কুলে যাও পায়ে হেঁটে। তাহলে পায়ে হেঁটে স্কুলে যাওয়ার ক্ষেত্রে কি হয়, না অন হয় সবসময়, ফুটের আগে সবসময় কী প্রিপোজিশন বসে, অন ফুট। তাহলে এখানে করবে কি অন, আর বাইটা হয় কি না গাড়িতে বা যানবাহনে করে গেলে বাই হয়, ঠিক আছে। তাহলে এখানে কী হবে, এটা অন হবে, আর ওয়াকিং উইথ বাইটা হবে না, কারণ ফুটের আগে পায়ে হেঁটে গেলে তার আগে প্রিপোজিশন, ফুটের আগে সবসময় প্রিপোজিশন হিসেবে অন বসে। এবার দেখো 10 দিকে কী বলেছে, এল্ডার্স বড়দের, শুড হ্যাভ বিন রেসপেক্টেড, শুড বি রেসপেক্ট, শুড রেসপেক্ট, শুড বি রেসপেক্টেড। তাহলে বড়দের কী করা উচিত, শ্রদ্ধা করা উচিত, কার দ্বারা, কারো দ্বারা শ্রদ্ধা করা উচিত, তার মানে পাস্ট ভয়েস চেঞ্জ হবে, এবং কী হবে, উচিত অর্থে শুড বি ব্যবহার হবে। তাহলে শুড বি এবং ভয়েস চেঞ্জ করতে হলে বি এসে রেসপেক্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম রেসপেক্টেড হচ্ছে, তাহলে এটা কী হয়ে যাবে, শুড বি রেসপেক্টেড, এখানে শুড হ্যাভ বিন রেসপেক্টেড হবে না, ঠিক আছে। তাহলে এল্ডার্স শুড বি রেসপেক্টেড, কারণ এটা হচ্ছে বড়দের
শ্রদ্ধা করা উচিত। কারো দ্বারা হচ্ছে, দ্বারা মানে এটা ভয়েস চেঞ্জ হচ্ছে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এখানে কিন্তু সিম্পল ফিউচারের ভয়েস চেঞ্জটা হবে, ঠিক আছে। উচিত হচ্ছে শুড, আর ফিউচারের ভয়েস চেঞ্জ বি রেসপেক্টেড, শুড বি রেসপেক্টেড। তাহলে এখানে শুড বি রেসপেক্টেডটা করবে। তারপর দেখো কী বলছে 11তে, হ্যাভ অ্যাপোস্ট্রফি ড্যাশ জেনারেলি ইউজড উইথ পুরেলস। হ্যাভ অ্যাপোস্ট্রফিটা জেনারেলি পুরেল হিসেবে কার সঙ্গে ব্যবহৃত হয়? তাহলে ইওর, হ্যাভ ইওর না, হ্যাভ ইজ, হ্যাভের পর ইজ তো হবেই না, হ্যাভের পর আরও হবে না, তাহলে কী হবে? হ্যাভ ইয়োর্স। তোমার কি রয়েছে এটা, বা তুমি কি এটা করেছো, বা তুমি কি এটা খেয়েছো? হ্যাভ ইয়োর্স, এটা কি তোমার রয়েছে? তাহলে কী হবে? হ্যাভের পর সবসময় অ্যাপোস্ট্রফির পর কী বসবে? এবার দেখো তোমাদের কী বলেছে পরের প্রশ্নটা। ফ্রম কোশ্চেন নাম্বার 12-13 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য কোরিলেশনস। 12 এবং 13 দাগের প্রশ্নে সঠিক অল্টারনেটিভ বা বিকল্পটা বেছে নাও টু কমপ্লিট, পূরণ করতে কোরিলেশন, সম্পর্কগুলোকে। যেমন দেখো প্রথমে কী আছে 12 থেকে, গুজ রাজহংসী গ্যান্ডার রাজহাঁস। তাহলে রাজহংসী রাজহাঁস মানে জেন্ডার চেঞ্জ। তাহলে বি মৌমাছি মানে স্ত্রী মৌমাছি হলে পুরুষ মৌমাছিকে কী বলবো আমরা? অ্যান্ড, ডো, কাপ, ড্রোন। অ্যান্ড মানে পিপিলিকা, ডো মানে কি হরিণ, আর কাপ মানে কোনো শিশুকে বলা হয় কাপ, হরিণের বাচ্চাটাকে কাপ বলা হয়। তাহলে এখানে কোনটা হবে? ড্রোন। ড্রোন মানে পুরুষ মৌমাছি, তাহলে বি থেকে কি হয়ে যাবে? ড্রোন। তাহলে এখানে কি বসাবে তোমরা? ড্রোন বসাবে। তারপরে পৃষ্ঠা দেখো কী বলেছে 13 দাগে কী বলেছে না, লর্ড লেডি। লর্ডটা হচ্ছে কি না, লর্ড মানে হচ্ছে প্রভু, মানে ম্যাসকুলাইন জেন্ডার, আর লেডিটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার, মানে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ। তাহলে এখানে র্যামটা হচ্ছে ভেড়া পুলিঙ্গে, তাহলে স্ত্রীলিঙ্গে যে স্ত্রী ভেড়া সেটা কি হবে? ইউই লব লাম্বার র্যামস। তাহলে এখানে কী হবে? ইউই মানে হচ্ছে কি না স্ত্রী ভেড়া, তাহলে র্যাম থেকে কী হয়ে যাবে? ইউই। এবার দেখো কী বলছে পরের কোশ্চেনগুলো। ফ্রম কোশ্চেন নাম্বার 14, 15 and 16 চুজ দ্য কারেক্ট ন্যারেশন চেঞ্জ অফ দ্য গিভেন সেন্টেন্স। এই বাক্যের দেওয়া সেন্টেন্সটা, ন্যারেশন চেঞ্জটা কী হবে সেটা সঠিকভাবে বেছে নিতে বলছে। 14 দাগে কী বলেছে? হি সেড টু মি আই অ্যাম রেডি। সে আমাকে বলেছিল আমি প্রস্তুত। তাহলে যদি ভয়েস চেঞ্জ করা হয় কী হবে? হি সেড টু তুলে দিয়ে আমরা কী লিখি? টোল্ড লিখি। দেখো প্রত্যেকটাতে টোল্ড লেখা রয়েছে। প্রথমটাকে লেখা রয়েছে টোল্ড টু আছে, টোল্ড টু মানে টোল্ডের পর টু হবে না, তাহলে বাদ হবে। তাহলে কি হি সেড টু মি, তাহলে কী হবে? হি টোল্ড মি। তাহলে প্রত্যেক দেখো হি টোল্ড মি, হি টোল্ড মি, হি টোল্ড মি। কমান্ডের দেয়ার বসে প্রত্যেকটা দেয়ার আছে, তিনটেই একই আছে। এবার বলছে কি আই মানে কি? যে বলছে সে নিজে আই, আমি প্রস্তুত, তাহলে সে নিজে মানে কি? আই থেকে কী পরিবর্তন হবে? হি হবে। এখানে কী আছে? হি আই, তাহলে দুটো আই আছে মানে দুটো বাদ চলে যাবে, হি যেটা আছে ওটা ঠিক হবে। এবার অ্যাম থেকে কী হবে? পাস্ট টেন্সে সেট যেহেতু আছে, পাস্ট টেন্সে হির পরে কী হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে, ওয়াজ, আর রেডিটা রেডি থেকে যাবে। তাহলে কী হবে? হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রেডি। তাহলে এটা হচ্ছে সঠিক ন্যারেশন চেঞ্জ। তারপরে কি বলছে দেখো, তারা বলছে দে সেড উই ক্যান নট লিভ উইথাউট অক্সিজেন। দে সেড তারা বলেছিল আমরা বাঁচতে পারবো না অক্সিজেন ছাড়া। তা দে সেড প্রথমে দে সেডটা বসে যাবে, দে সেড এখানে তো দে সেজ লেখা আছে, দে সেজ, তো সেজটা এখানে হবে না, তাহলে এটা এই বাক্যটা প্রথমেই বাদ চলে গেল। এবার কি বলেছে না, দে সেডের পর দেখো কমান্ডের কোনটা দ্যাট বসবে, তিনটাতে দ্যাট রয়েছে। উই মানে কারা? আমরা মানে কারা? তারাই নিজেরা বলছে দে, তাহলে উই পরিবর্তে কী হবে? দে। দেখো এখানে উই আছে, এখানে দে আছে, এখানে দে, তাহলে উইটা বাদ চলে যাবে, দুটো দে আছে, ও দুটো দে পড়ে থাকবে। তারপরে ক্যান থেকে কী হবে? এখানে বলছে আমরা অক্সিজেন ছাড়া বাঁচ করতে পারি না। সত্যিই তো কথাটা, যে আমরা অক্সিজেন ছাড়া বাঁচ করতে পারি, তার মানে চিরন্তন সত্য কথা। তার মানে এখানে চেঞ্জ আর কি টেন্সের আর কোনো চেঞ্জ হবে না, তাহলে ক্যান নট যেমন পড়ে আছে ক্যান নটই থাকবে, লিভ উইদাউট অক্সিজেন পুরোটাই একই থাকবে। দেখো এখানে তিনটে বাক্যের মধ্যে প্রথম বাক্যে আছে উই ক্যান নট, উই আছে মানে এখানে হবে না এটা। দুটো বাক্যে দে আছে, দের পর দেখো ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন একটা আছে, একটা উড নট লিভ উইথ অক্সিজেন। এখানে তো উড তো হবে না, যেহেতু চিরন্তন সত্য বাক্য, তাই এখানে ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন যেটা রয়েছে সেটাই হবে। তাহলে কী হবে? দে সেড দ্যাট দে ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। তো এটা করবে তোমরা বিএডটা। এবার দেখো 16 দাগে কী বলছে, রাহুল সেড টু মি কমা শুরু উই আর মোটাল। রাহুল আমাকে বললো যে আমরা হই মরণশীল, মানে আমাদের মরতে হবে সবাইকে। আমরা বলতে কি রাহুল আর সে নিজে না, আমরা সবাই মারা যাব। তাহলে এখানে সেড টু মি যেমন আছে রাহুল সেড টু মি থাকবে। দেখো প্রত্যেকটাতে রাহুল সেড টু মি আছে, তাহলে আমি প্রত্যেকটা ধরলাম। কমান্ডে কী হবে? দ্যাট সবে দ্যাট আছে, ঠিক আছে ওটা মানলাম। উই মানে কারা?
উই মানে আমরা সবাইয়ের কথা বলা হচ্ছে, এখানে দেখো উই আছে, এখানে উই, এখানে উই, এখানে উই, সরি এখানে হি আছে, তাহলে হি অ্যান্ড ই শুধু কি সে রাহুল আর আমি নিজেরা বাস মরণশীল, তার মানে নয়, তাহলে এটা বাদ চলে যাবে। তাহলে কী আছে এখানে উই আর মোটাল, এটা পুরো বাক্যটা কী হচ্ছে, এটা হচ্ছে চিরন্তন সত্য বাক্য, তার মানে যা আছে তাই বুঝবে। কিন্তু উই মানে শুধুমাত্র রাহুল আর আমাকে বুঝিয়ে যাবে, আর আমরা যদি উই অল লিখি তার মানে সমস্ত মানুষকে মরণশীল সেটা বোঝাবে। তাহলে এখানে কিন্তু কোনটা হবে, উই অল আর মোটাল এটা হবে। তাহলে কোনটা হবে, রাহুল সেড টু মি দ্যাট উই অল আর মোটাল। 16টা হয়ে গেল, তাহলে নারেশন চেঞ্জ শেষ। এবার দেখো কী বলছে 17 দাগ থেকে, ফ্রম কোশ্চেন নাম্বার 17 অ্যান্ড 18 চুজ দ্য কারেক্ট ভয়েস চেঞ্জ অফ দ্য গিভেন সেন্টেন্স। এই যে সেন্টেন্সগুলো দেওয়া হয় তার ভয়েস চেঞ্জ তোমাদের করতে হবে। কি বলছে দেখো, কি বলছে, সাহিল শর্মা মেক্স টি, সাহিল শর্মা চা তৈরি করে। ভয়েস চেঞ্জ করার নিয়ম কি, তাহলে প্রথমে অবজেক্ট প্রথমে যাবে টি, তারপরে দেখো প্রেজেন্ট টেন্সে মেক্স আছে, তাহলে কী হবে, টিটা গেল অবজেক্ট, তাহলে প্রেজেন্ট টেন্সের অনুযায়ী কী হবে, একটা বি ভার্ব বসবে, তাহলে টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে তারপরে ইজ বসবে, তাহলে টি ইজ। সবে দেখো টি ইজ আছে, কিন্তু দুটোতে টি ওয়াজ আর হ্যাজ আছে, তাহলে এই দুটো বাদ চলে গেল, সি আর ডিটা। এবার দেখো মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম কী করতো, অবজেক্ট চলে গেল, টেন্স অনুযায়ী বি ভার্ব বসে গেল, এবারে মেক যে মেন ভার্ব তার পাস্ট পার্টিসিপল ফর্ম মেড বসাবে, তাহলে মেড বসে গেল দুটোতে, তাহলে দুটোই ঠিক আছে। এবার কী হবে, বাই সাহিল শর্মা হবে, বাই প্রিপোজিশন বসাতে হবে, দুটোতেই বা প্রিপোজিশন আছে। এবার সাহিল শর্মা যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে যাবে, সাহিল শর্মা এখানে লেখা আছে, এখানে দা সাহিল শর্মা, তো সাহিল শর্মার আগে তো নাম, তার আগে তো দা হবে না, তাহলে মানে এই বিয়েরটাও বাদ হয়ে গেল, তাহলে কোনটা হবে, একেরটা, টি ইজ মেড বাই সাহিল শর্মা, তো 17-র এরটা হবে। এবার দেখো 18 দাগে কী বলেছে, 18 দাগে কী রয়েছে না, মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ, এটাও ভয়েস চেঞ্জ হবে, তাহলে কী হবে, প্রথমে ম্যাচ অবজেক্ট চলে গেল, আর ওয়াচিং আরটা প্রেজেন্ট টেন্স, তার কারণ যেটা বি ভার্ব বসবে, তার ম্যাচের পর ইজ বসবে, তাহলে এখানে ইজ আছে, এখানে ইজ আছে, এখানে হ্যাড আছে, এখানে হ্যাড, তাহলে বি আর ডি বাদ হয়ে গেল, এ আর সি থাকলো। এবার এখানে ওয়াচিংটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করলে আমরা বিং বসাতে হয়, অক্সিলারি ভার্ব বা বি ভার্বের পরে একটা বিং বসাতে হয়, তাহলে দেখো এখানে ওয়াচটা আছে, এখানে বিং আছে, তাহলে কোনটা হবে, বিং, তাহলে আমরা আমাদের বুঝে গেলাম যে এটাই হবে। এবার ওয়াচের পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়াচড, তাহলে বাই প্রিপোজিশন বসিয়ে মাই ফ্রেন্ডসটা সাবজেক্ট থেকে অবজেক্ট মাই ফ্রেন্ডস, তাহলে কোনটা হবে, দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস, তাহলে হয়ে গেল 18 দাগে। এবার 19-এর পর কী কী করতে বলেছে দেখে নেয়। কোশ্চেন নাম্বার 19, 20 অ্যান্ড 21 দ্য সেন্টেন্সেস আর ডিভাইডেড ইন্টু 4 পার্টস। 19, 20, 21-এর ক্ষেত্রে সেন্টেন্সগুলোকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। মার্ক দ্য পার্ট দ্যাট হ্যাজ জিরো, যে অংশটা 4টা ভাগে যে অংশটা ভুল তার জায়গায় দাগ দিতে বলেছে। ইফ দ্য সেন্টেন্সেস হ্যাজ নো ইরর মার্ক ডি, সেন্টেন্সে ভুল না থাকে তাহলে ডি যে আছে দাগটা, সেই ডি দাগে মার্ক করতে হবে বা নো ইররের দাগ দিতে হবে। প্রথম বাক্য দেখো, আই ডিড নট নো, আমি জানি না, হোয়ার দে আর গোয়িং, তারা কোথায় যাচ্ছিল, নর কুড আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতেও পারছিলাম না, হোয়াই হ্যাড দে লেফট সো সুন, কেন তারা এত তাড়াতাড়ি ছেড়ে গিয়েছিল। তা দেখো প্রথম বাক্য, আই ডিড নট নো হোয়ার দে আর গোয়িং, আমি জানতাম না তারা কোথায় যাচ্ছিল, ঠিক আছে। নর কুড আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতেও পারছিলাম না যে কেন তারা ছেড়ে যাচ্ছে, এটা যদি করা হয় তখন কী হবে, হোয়াই হ্যাড কেন হবে, মানে কোশ্চেন তো হবে না, তাহলে কী হবে, হোয়াই দে হ্যাড হতে পারতো, বা সিম্পল ফিউচার যেহেতু আছে, তারা কেন চলে যাচ্ছে বা ছেড়ে যাচ্ছে, তাহলে ছেড়ে যাচ্ছে হলে কী হবে, হোয়াই দে ওয়ার লিভিং সো সুন, যেহেতু এখানে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস, এখানে পাস্ট কন্টিনিউয়াস হতে পারতো, বা পাস্ট পারফেক্ট যদি হতো তাহলে হোয়াই দে হ্যাড হবে, কিন্তু এখানে করা আছে কি হোয়াই হ্যাড দেই, এটা কী হবে তাহলে এখানে, তাহলে এটা হচ্ছে ভুল, এর নিচে দাগ দিবে, এটা সঠিক হতো হোয়াই দে ওয়ার লিভিং সো সুন, আমি জানি না কেন তারা চলে যাচ্ছিল, আমি বুঝতেও পারছিলাম না কেন তারা এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, তাহলে এখানে কোনটা ভুল আছে না, সি এর দাগেরটা, তাহলে এখানে দাগ দিয়ে দেবে। পরের প্রশ্নে চলে যাই, দেখো 20 দাগে কী বলেছে, বলছে হি ওয়াকড 5 miles হুইচ আর রিয়েলি এ গ্রেট ডিস্টেন্স ফর এ ম্যান লাইক হিম হুইচ নট অনলি ওল্ড বাট অলসো ইল, নো ইরর। হি ওয়াকড, সে হেঁটেছিল 5 miles 5 মাইল, হুইচ আর রিয়েলি এ গ্রেট ডিস্টেন্স, যেটা ছিল সত্যিকারের একটা অনেকটাই দূরত্ব, ফর এ ম্যান লাইক হিম, তার মতো একটা মানুষের জন্য, হুইচ নট অনলি ওল্ড, যে শুধুমাত্র বৃদ্ধ নয়, বাট অলসো ইল, অসুস্থ। দাগ দেওয়া আছে কোনটা, এই জায়গাটাতে, মানে প্রথম এর দাগে, কেন ভুল হয়েছে দেখো, সে হেঁটেছিল 5 মাইল, মাইলস MILS, মাইলস কিন্তু এস থাকলেও এটা কিন্তু মাইলস হচ্ছে সিঙ্গুলার ফর্মে ব্যবহৃত হয়, ফলে তারপরে হুইচের পর সবসময় কী বসবে, ইজ বসবে, প্রেজেন্ট টেন্সে ইজ বসবে, কিন্তু এখানে কি রয়েছে, আর রয়েছে, তার জন্য এখানে এটা ভুল আছে। সে 5 মাইল হেঁটেছিল, এটা খুবই
অনেকটা দূরত্ব ওই ধরনের মানুষ যে অসুস্থ এবং বৃদ্ধ, শুধু অসুস্থ, বৃদ্ধ নয়, অসুস্থ। তাহলে এখানে কী হবে, এখানে ইজ হবে, এটা আর আছে এই জন্য এটা ভুল আছে, তাহলে এর জায়গাটা ভুল হবে। তারপরে দেখো 21 দায় কী বলছে, নাও ইট ক্যান বি ইজিলি সেড, এটা সহজে বলা যেতে পারে, দ্যাট যে দ্য পপুলেশন অফ দিস সিটি, এই শহরের পপুলেশন ইজ গ্রেটার, হচ্ছে বেশি, দ্যান এনি আদার সিটি ইন ইন্ডিয়া, ভারতবর্ষের যে কোনো শহরের থেকে। তাহলে এই বাক্যে কিন্তু প্রত্যেকটা এ বি সি তিনটে কিন্তু সঠিক আছে, তাহলে এখানে কোনো ভুল নেই, তাহলে এটা কী হবে, নো এরর, ডি। তারপর দেখো কী বলেছে, তাহলে এই বাক্যটা ভুল নাই কেন, এটা নাও ইট ক্যান বি ইজিলি সেড, এটা সহজে বলা যেতে পারে, প্রেজেন্ট টেন্সে আছে, এটাও প্রেজেন্ট টেন্সে পুরোটা। তার চেয়ে বড় কথা গ্রেটার দ্যান, যে কম্পারেটিভলিতে যে ডিগ্রি চেঞ্জ হচ্ছে তখন কিন্তু দ্যান থাকলে তারপরে এনি আদার হয়, এনি আদারও রয়েছে, টেন্সও ঠিক রয়েছে, তাই এটা সঠিক বাক্য, তাই এটা নো এরর, ডি হবে। এবার পরের কোশ্চেন দেখো কী বলছে, ফ্রম কোশ্চেন নাম্বার 22, 23, 24 চুজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। সেন্টেন্সগুলোকে আলাদা আলাদাভাবে রেখা আছে, সেন্টেন্সে একটা সেন্টেন্সকে ভেঙে দেওয়া হয়েছে চারটা বাক্যে, চারটা বাক্যের মধ্যে, সেই চারটা বাক্য কিন্তু সঠিকভাবে ক্রম, মানে সঠিক ক্রমে সাজানো নেই, পরপর সাজানো নেই, উল্টাপাল্টা রেখা রয়েছে, বা সেটা সাজাতে হলে কোনটার পর কোনটা হবে সেগুলো তোমাকে দেখে এখানে করতে হবে। দেখো কী বলছে, 22 দাগেটা কী বলেছে, পি কিউ আর এস, এই চারটে অপশান দেওয়া আছে। পি বাক্য কোনটা, ইয়ংস্টার্স ইন দ্য সিটিজ অ্যান্ড দ্য ভিলেজেস, শহর এবং গ্রামের যুবকেরা। কিউ আছে দ্য এফেক্ট, প্রভাব। আর হচ্ছে অফ দ্য সিনেমা, সিনেমার। এস হচ্ছে কি, অন দ্য স্কুল অ্যান্ড কলেজ গোয়িং, স্কুল এবং কলেজে যাওয়া, ইজ সামটাইমস আনহেলদি, কিছু কিছু সময় অস্বাস্থ্যকর। তাহলে সাজাবো কেমন করে এটা, এই যে সাজায় আমরা কি হবে, সাজালে হবে যে দ্য এফেক্ট অফ দ্য সিনেমা অন দ্য স্কুল অ্যান্ড কলেজ গোয়িং ইয়ংস্টার ইন দ্য সিটিজ অ্যান্ড দ্য ভিলেজেস ইজ সামটাইমস আনহেলদি, মানে সিনেমার প্রভাবটা স্কুল এবং কলেজে যাওয়া যুবক, ছাত্রছাত্রী, শহর ও গ্রামের হয়, তাদের উপর কী হয়, সামটাইমস কিছু হয়, তাদের অস্বাস্থ্যকর হয়। তাহলে কোনটা হবে প্রথমে, এটা পি আর কিউ এস দেখি আমরা, তাহলে কী হয়, পি দেখো ইয়ংস্টার্স ইন দ্য সিটিজ অ্যান্ড ভিলেজেস, আর হলে হচ্ছে অফ দ্য সিনেমা, ইয়ংস্টার অফ দ্য সিটিজ অ্যান্ড ভিলেজেস অফ দ্য সিনেমা, কিউ দ্য এফেক্ট, বাক্যটা ঠিকঠাক সাজানো হচ্ছে না। তারপরে দেখো বি এরটা কী বলছে, কিউ দ্য এফেক্ট আর অফ দ্য সিনেমা, দ্য এফেক্ট অফ দ্য সিনেমা, এস অন দ্য স্কুল অ্যান্ড কলেজ গোয়িং ইজ সামটাইম আনহেলদি, পি হচ্ছে ইয়ংস্টার ইন দ্য সিটিজ অ্যান্ড ভিলেজেস। এখানে কিন্তু এই জায়গাটাতে বাদ দেওয়া উচিত ছিল, গোয়িংয়ের পরে কিন্তু এই ইয়ংস্টার ইন দ্য সিটিজ অ্যান্ড ভিলেজেসটা যোগ হবে, এটা দিয়েছে যেমন দিয়েছে। তারপরে দেখো তোমার কী বলছে, কিউ হচ্ছে প্রথমে দ্য এফেক্ট, পি হচ্ছে ইয়ংস্টার ইন দ্য সিটিজ অ্যান্ড ভিলেজেস, দ্য এফেক্ট ইয়ংস্টার ইন দ্য সিটিজ অ্যান্ড ভিলেজেস, এস দেখো অন দ্য স্কুল অ্যান্ড কলেজ গোয়িং ইজ সামটাইম হেলদি, আর হচ্ছে অফ দ্য সিনেমা, তাহলে এটাও হবে না। ডি এ দেখো কী বলেছে, আর অফ দ্য সিনেমা, কিউ দ্য এফেক্ট অফ দ্য সিনেমা, দ্য এফেক্ট, এস অন দ্য স্কুল গোয়িং ইজ সামটাইম আনহেলদি, পি ইয়ংস্টার ইন দ্য সিটি, তাহলে এটাও হবে না। তাহলে কোনটা হবে, এইটা বি এরটা। তাহলে কী হবে, প্রথমে হচ্ছে কিউ দ্য এফেক্ট, তারপরে অফ দ্য সিনেমা, দ্য এফেক্ট অফ দ্য সিনেমা, এস অন দ্য স্কুল অ্যান্ড কলেজ গোয়িং, এখানে কিন্তু যোগ হবে গোয়িংয়ের পরে, স্কুল অ্যান্ড কলেজ গোয়িং ইয়ংস্টার ইন দ্য সিটিজ অ্যান্ড ভিলেজেস ইজ সামটাইমস আনহেলদি, তাহলে কিউ আর এসপি, এটা হবে তোমাদের সঠিক উত্তর। তাহলে সঠিক ক্রমটা হবে কি, কিউ আর এসপি, প্রথমে কিউ সেন্টেন্স, তারপরে আর এস সেন্টেন্সটা বসবে, তারপরে এস এস সেন্টেন্স, তারপরে পি এস সেন্টেন্সটা। তারপর 23 দেখে দেখো কী বলছে, একই রকম পি কিউ আর এস এর সেন্টেন্সটা আছে, তাকে সঠিক ক্রমে সাজাতে হবে। নট ইন্টেন্ডেড ইন দ্য সেন্স, এইভাবে, এই নট ইনডিড, সত্যিকারের, ইন দ্য সেন্স, এই অর্থে বলা হয় না যে এডুকেশান হ্যাজ বিন ইউনিভার্সাল, শিক্ষা হলো বিশ্বব্যাপী ছড়িয়ে বা বিশ্ব ব্রহ্মাণ্ডের। আওয়ার কান্ট্রি হ্যাজ বিন এ ল্যান্ড অফ লার্নিং, আমাদের দেশ হয় একটা শিক্ষার একটা ভূমি। অ্যান্ড দ্য লার্নড ম্যান হ্যাজ বিন হেল্ড ইন হায়ার এস্টিম দ্যান দ্য ওয়ারিয়র অর অ্যাডমিনিস্ট্রেটর, তাহলে শিক্ষিত মানুষকে অনেক বেশি সম্মান করা হয় যোদ্ধা অথবা প্রশাসকের চেয়ে। বাট ইন দ্য সেন্স, এই অর্থে, দ্যাট এডুকেশান হ্যাজ ইন ইউনিভার্সাল, যে শিক্ষা হলো সমস্ত মানুষের জন্য, ইউনিভার্সাল, চিরন্তন বা সমস্ত মানুষের জন্য। তাহলে এখানে সাজালে কেমন হবে, প্রথমে কিউ আর এসপি দেখো, কিউ বলছে আওয়ার কান্ট্রি হ্যাজ বিন এ ল্যান্ড অফ লার্নিং, আর অ্যান্ড দ্য লার্নড হ্যাজ বিন হেল্ড ইন হায়ার এস্টিম দ্যান দ্য ওয়ারিয়র অ্যাডমিনিস্ট্রেটর, এস বাট ইন দ্য সেন্স দ্যাট এডুকেশান হ্যাজ বিন ইউনিভার্সাল, পি নট ইন্টেন্ড ইন দ্য সেন্স দ্যাট এডুকেশান হ্যাজ বিন ইউনিভার্সাল। তাহলে বাট ইন দ্য সেন্স অফ এডুকেশান ইউনিভার্সাল, নট ইন্টেন্ডেড ইন দ্য সেন্স দ্যাট এডুকেশান হ্যাজ বিন ইউনিভার্সাল, এই দুটো বাক্য পরপর হবে না, তারপরে এটা বাদ যাবে। তারপরে দেখো কী বলছে, আর এস পি কিউ, আরে কী আছে, অ্যান্ড দ্য লার্নড ম্যান হ্যাজ হেল্ড হায়ার এস্টিম দ্যান দ্য ওয়ারিয়র টু অ্যাডমিনিস্ট্রেটর, তাহলে তারপরে কী আছে, এস বাট ইন দ্য সেন্স দ্যাট এডুকেশান হ্যাজ ইউনিভার্সাল,
পি, নট ইন্টেন্ডেড ইন দ্য সেন্স দ্যাট ইট ইজ ইউনিভার্সাল। কিউ, আওয়ার কান্ট্রি হ্যাজ বিন ল্যান্ড অফ লার্নিং। এটা সঠিকভাবে ক্রম হচ্ছে না। তারপরে দেখো কী বলছে, কিউ, আওয়ার কান্ট্রি হ্যাজ বিন এ ল্যান্ড অফ লার্নিং। তো এটা যদি মানে বাংলাতে সাজানো হয় তাহলে কী হবে, আমাদের দেশ হলো একটা শিক্ষার ক্ষেত্র। এটা যদি বাংলা করা হয় তাহলে হচ্ছে কি, যে আমাদের দেশ একটা শিক্ষার ভূমি। এবং তাহলে কোনটা হচ্ছে, কিউ হচ্ছে প্রথমে আমাদের দেশ হলো একটা শিক্ষার ভূমি। তারপরে পি হবে কি না, নট ইন্টেন্ডেড ইন দ্য সেন্স, ইনডিড ইন দ্য সেন্স, সত্যিকারের এই অর্থে নয় যে এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল, শিক্ষা হলো বিশ্ব বা সবার জন্য। তারপরে কি রয়েছে এস, এস হচ্ছে কি না, বাট ইন দ্য সেন্স, কিন্তু এই অর্থে যে এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল, যে শিক্ষা হলো চিরন্তন বা সবার জন্য। আর কি, অ্যান্ড দ্য লার্নড ম্যান, শিক্ষিত মানুষেরা হ্যাজ বিন হেল্ড ইন হায়ার এস্টিম, খুব উঁচু দর্শার বা উঁচুভাবে তাদেরকে দেখা হয় বা তাদেরকে খুব শ্রদ্ধা করা হয়, দেন দ্য ওয়ারিয়র অর অ্যাডমিনিস্ট্রেটর, যোদ্ধা অথবা প্রশাসকের থেকে শিক্ষিত মানুষকে অনেক বেশি উঁচু কদর বা উঁচু সম্মান বা বেশি কদর বা বেশি সম্মান দেওয়া হয়। তাহলে কোনটা হবে, প্রথমে হবে কিউ, তারপরে পি, তাহলে প্রথমে কিউ, তারপরে পি, তারপরে এস আর। তাহলে আওয়ার কান্ট্রি হ্যাজ বিন এ ল্যান্ড অফ লার্নিং, নট ইনডিড ইন দ্য সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল, বাট ইন দ্য সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল অ্যান্ড দ্য লার্নড ম্যান হ্যাজ বিন হেল্ড ইন হায়ার এস্টিম দেন দ্য ওয়ারিয়র অর দ্য অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে ওইটা প্রথমে হবে। এরপরে 24 দেখো কি বলছে, বলছে টু প্রোটেক্ট, প্রথমেরটা আছে পি, টু প্রোটেক্ট ভেজিটেবলস ফ্রম কোল্ড। কিউ আছে ইন ভিউ অফ দ্য প্রিভেলিং ওয়েদার কন্ডিশন। তাহলে টু প্রোটেক্ট ভেজিটেবলস ফ্রম কোল্ড মানে ঠান্ডা থেকে শাকসবজিকে রক্ষা করা। কিউ হচ্ছে ইন ভিউ অফ দ্য প্রিভেলিং ওয়েদার কন্ডিশন, না বর্তমান আবহাওয়ার অবস্থার পরিপ্রেক্ষিতে। আর হচ্ছে ফার্মার্স টু স্মোক দেয়ার ফিল্ডস ডিউরিং দ্য নাইট, কৃষকদের তাদের ক্ষেতে রাত্রিবেলা ধুঁয়ো দেওয়ার দরকার রয়েছে। এগ্রিকালচারাল এক্সপার্টস হ্যাভ অ্যাডভাইসড, এগ্রিকালচারাল এক্সপার্টস, কৃষি এক্সপার্টরা, কৃষি বিষয়ক এক্সপার্টরা হ্যাভ অ্যাডভাইসড, উপদেশ দিয়েছে। তাহলে পুরোটা যদি একসঙ্গে করা হয় তাহলে এটা দাঁড়াবে যে না বর্তমান আবহাওয়ার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কৃষি বিশেষজ্ঞরা উপদেশ দিয়েছে কৃষকদের রাত্রিবেলা খেতে ধোঁয়া দিতে ফসলকে ঠান্ডা থেকে রক্ষা করার জন্য। তাহলে প্রথমে কী হবে না, হচ্ছে আবহাওয়ার কন্ডিশন মানে কিউ, তারপরে কি হবে হচ্ছে এক্সপার্ট উপদেশ দিয়েছে এস, তারপরে কোনটা হবে ফার্মার্সরা ধোঁয়া দেবে তার মানে আর, তারপরে ভেজিটেবলসগুলোকে ঠান্ডা থেকে রক্ষা করতে পি। তাহলে কোনটা হবে কিউ এস আর পি, তাহলে এইটা হবে। তাহলে ইন ভিউ অফ দ্য প্রিভেলিং ওয়েদার কন্ডিশনস এগ্রিকালচারাল এক্সপার্ট হ্যাভ অ্যাডভাইসড ফার্মার্স টু স্মোক দেয়ার ফিল্ডস ডিউরিং দ্য নাইট টু প্রোটেক্ট ভেজিটেবলস ফ্রম কোল্ড। এটা উত্তর হবে, বাকিগুলো হবে না। এবার চলো পরেরটাই দেখি কি বলছে। বলছে রিড দ্য ফলোয়িং টেক্সট, এই নিচের টেক্সটটা পড়ো। কি বলছে, শীতল নেভার ফেল টু গো টু স্কুল, শীতল স্কুলে যেতে কোনো দিন ভুলতো না বা স্কুলে সে কখনোই যাওয়া বন্ধ করেনি। সি লাভ টু স্টাডি, সে পড়াশোনা করতে ভালোবাসে। অ্যান্ড বি উইথ হার ফ্রেন্ডস, এবং সে তার বন্ধুদের সঙ্গে থাকতে ভালোবাসে। নীলা অ্যান্ড কিম ওয়ার হার টু ফ্রেন্ডস, নীলা এবং কিম হলো তার দুজন বন্ধু। উইথ হুম সি প্লেড, যে বন্ধুদের সঙ্গে সে খেলাধুলা করে বা করেছিল। সি ওয়াজ এ ডিসেন্টলি বিহেভড গার্ল, সে খুবই ভদ্র আচরণকারী মেয়ে। তাহলে এবার দেখো এখানে লেখা রয়েছে, একটা বক্স দেওয়া রয়েছে, দেখো 1 লেখা আছে, কালো করা আছে, 2 সাদা আছে, হালকা গ্রে আছে আর কি, 3 কালো আছে, 4টা সাদা আছে, 4টা একটু বেশি করে করা আছে। আর 1টা তার থেকে একটু বেশি কম, 2টা তার থেকে একটু কম, আর 3টা একদম কম। তার মানে 3 যেটা হবে সেটা কম হবে। তো দেখো কী বলছে, নাও অ্যান্সার কোশ্চেন নাম্বার 25, 26, 27, 28 বাই স্টাডিং দ্য পাই চার্ট। পাই চার্ট মানে এই চার্টটা লক্ষ্য করে 25, 26, 27, 28 কোশ্চেনটা উত্তর দিতে বলছে। 25 নম্বর কোশ্চেনের উত্তর কী হবে দেখো, হুইচ নাম্বার রিপ্রেজেন্টস দ্য মেন ভার্বস, যে বাক্যগুলো আমরা পড়লাম তাতে মেন ভার্ব বা প্রধান ভার্বের কোন নাম্বারটা প্রধান ভার্বকে দ্বারা চিহ্নিত করা হয়, মানে প্রধান ভার্ব কতগুলো আছে, 1টা 2টা 3টা 4টা, ওই বাক্যে প্রধান ভার্ব কতগুলো আছে আমার দেখতে হয়। দেখো দেখলে বুঝতে পারবে। প্রথমে রয়েছে কি ফেল্ড, প্রধান ভার্ব। লাভড
প্রধান ভার্ব, গো আর স্টাডিটা কিন্তু এখানে হবে না। ফেল্ড প্রধান ভার্ব, লাভড প্রধান ভার্ব, তারপরে কী আছে প্লেড, তিনটে হলো। আরেকটা কী আছে দেখো, এখানে ওয়াজটা কিন্তু এখানে মেন ভার্ব হিসেবে কাজ করছে, এখানে কিন্তু ওয়্যারটা মেন ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে কি দুটো ভার্ব না, ওয়াজ আর ওয়্যারের কিন্তু মেন ভার্বটা কি বি। তাহলে এখানে দুটোর কিন্তু একটা মেন ভার্ব হচ্ছে কি বি ভার্ব। তাহলে কটা হলো, ফেল্ড একটা, লাভড একটা, প্লেড একটা, তিনটে, আর ওয়াজ আর ওয়্যারের হচ্ছে একটা মিলে, দুটো মিলে একটা, মানে বি ভার্ব। তাহলে চারটা। তাহলে মেন ভার্ব কটা রয়েছে এখানে, মেন ভার্ব হবে চারটে। তাহলে এখানে মেন ভার্ব হবে চারটে মেন ভার্ব। 25 থেকে তাহলে ডি এর অ্যান্সার 4। তারপর 26 থেকে অ্যান্সার কী বলেছে দেখো, বলেছে হুইচ নাম্বার রিপ্রেজেন্টস অ্যাডজেক্টিভস, 1 2 3 4 এই নাম্বারগুলোর মধ্যে কোনটা অ্যাডজেক্টিভকে রিপ্রেজেন্ট করে। তাহলে বাক্যে কটা অ্যাডজেক্টিভ আছে আমরা গুনবো। দেখো কি বলছে, শীতল নেভার ফেল টু গো টু স্কুল, কোনো অ্যাডজেক্টিভ নেই। সি লাভ টু স্টাডি অ্যান্ড বি উইথ হার ফ্রেন্ডস, অ্যাডজেক্টিভ নেই। নীলা অ্যান্ড কিম ওয়ার হার টু ফ্রেন্ডস, এখান থেকে দুই। দ্বিতীয় হচ্ছে 2 হচ্ছে সংখ্যা, তাহলে সংখ্যা নাউনের সংখ্যা, কটা বন্ধু, দুটা বন্ধু, নাউনের সংখ্যা বোঝাচ্ছে, তোমরা এটা অ্যাডজেক্টিভ। উইথ হুম সি প্লেড, এটাতে অ্যাডজেক্টিভ নেই। সি ওয়াজ এ ডিসেন্টলি বিহেভড গার্ল, এখানে বিহেভটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ কী হিসেবে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আমাকে শুধু তো অ্যাডজেক্টিভ বলেছে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলেনি, তাই আমরা বিহেভটাকে ধরবো না, শুধু টুটাকে ধরবো। তাহলে কটা অ্যাডজেক্টিভ আছে, একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে দাগ দেবো কটা, 26 দাগেরটা হবে এ 1 হয়ে গেল 1 নম্বর। এবার 27 দাগের অ্যান্সারটা কী বলছে দেখো, কোশ্চেন কী বলছে দেখে নিই। বলছে হুইচ নাম্বার রিপ্রেজেন্টস প্রপার নাউন্স, এই বাক্যে কটা প্রপার নাউন, মানে প্রপার নাউন মানে যে নামগুলো নির্দিষ্ট করে বোঝাবে। বয় মানে ছেলে, কিন্তু ছেলে তো অনেক ছেলে হতে পারে, কিন্তু তার নাম যদি রাম বলি, রামটা তখন হচ্ছে প্রপার নাউন। সেই প্রপার নাউন কটা রয়েছে, 1 2 3 4, কোনটা রয়েছে দেখি আমরা দেখে নিই। দেখো এখানে কী আছে টেক্সটটাতে, শীতল একটা প্রপার নাউন, দ্বিতীয় বাক্যে কোনো প্রপার নাউন নেই। তৃতীয় বাক্যে নীলা আর কিম আছে, চতুর্থ বাক্যে কোনো প্রপার নাউন নেই। তাহলে এখানে কটা প্রপার নাউন হচ্ছে, শীতল, নীলা আর কিম, তোমার 3টা প্রপার নাউন। তাহলে এখানে কী হয়ে যাবে, এখানে 27 দাগে হয়ে যাবে 1 2 3 4, তা 3 হবে, মানে সি এর দাগেরটা অ্যান্সার হবে। কটা প্রপার নাউন রয়েছে, 3টা প্রপার নাউন, তাহলে এখানে 3 লিখবে। এবার দেখো 28 দাগে কী বলেছে, হুইচ নাম্বার রিপ্রেজেন্টস অ্যাডভার্ব, কটা অ্যাডভার্ব রয়েছে বাক্যের মধ্যে। তো দেখো বাক্যটা দেখলে বুঝতে পারবে, শীতল নেভার ফেল টু গো টু স্কুল, এখানে দেখো নেভারটা অ্যাডভার্ব, কারণ কি নেভারটা কাকে বোঝাচ্ছে না, ফেলকে। শীতল স্কুলে যেতে বন্ধ করেনি, কখন স্কুলে যেতে বন্ধ করেনি বা স্কুলে যায়নি সে কখনোই না। তাহলে যাওয়াটা ফেলটাকে নেভারটা ইন্ডিকেট করছে, তাহলে ভার্বকে ইন্ডিকেট করলে অ্যাডভার্ব হয়। তো নেভার এখানে অ্যাডভার্ব। সি লাভ টু স্টাডি বি উইথ হার ফ্রেন্ডস, অ্যাডভার্ব নেই। নীলা অ্যান্ড কিম ওয়ার টু ফ্রেন্ডস, অ্যাডভার্ব নেই। উইথ হুম হি প্লেড, অ্যাডভার্ব নেই। সি ওয়াজ এ ডিসেন্টলি বিহেভড গার্ল, ডিসেন্টলিটা হচ্ছে এলওয়াই আছে, এটা অ্যাডভার্ব, তোমরা জানো ডিসেন্টলিটা অ্যাডভার্ব। তাহলে ডিসেন্টলি আর নেভার, তাহলে কটা অ্যাডভার্ব আছে, দুটো অ্যাডভার্ব। তাহলে এখানে হয়ে যাবে কি 28 দাগের অ্যান্সারটা হয়ে যাবে 2, মানে বি এর দাগেরটা। তাহলে হুইচ নাম্বার রিপ্রেজেন্ট অ্যাডভার্ব 2, বি। তাহলে বি এর দাগেরটা হচ্ছে অ্যাডভার্ব, কটা, দুটো। তাহলে উত্তরটা করে নেবে। এবার দেখো কোশ্চেন নাম্বার কী বলেছে, কোশ্চেন নাম্বার 29 30 আর বেসড অন রাইটিং স্কিল, রাইটিং স্কিলের উপরে এই দুটো কোশ্চেন দেওয়া রয়েছে। প্রথম কোশ্চেনে দেখো 29 কী বলেছে, শবনম ইউজড দ্য ওয়ার্ড কাউন্টার সাইন্ড অ্যাট দ্য এন্ড অফ হার রাইটিং, রাইটিং লেখার শেষে শবনম কাউন্টার সাইন্ড এই কথাটা বা ওয়ার্ডটা লিখে। হোয়াট হ্যাজ সি রিটেন, তাহলে সে কাউন্টার সাইন্ড যে রাইটিং স্কিলে লিখছে, তাহলে সে কোন রাইটিং স্কিলটা লিখতেছে, নিউজ পেপার রিপোর্ট লিখতেছে, না লেটার লিখতেছে, না নোটিশ লিখতেছে, না বায়োগ্রাফি। তাহলে কাউন্টার সাইন কথাটা আমরা কোন লেটার রাইটিং লেখার সময় ব্যবহার করি, আমরা নোটিশ লেখার সময় ব্যবহার করি। নোটিশের একদম শেষে আমরা নিজেরা সাইন করি, তারপরে পাশে হেডমাস্টার মশাইয়ের সাইনটার জন্য লেখা হয় কাউন্টার সাইন, এসডি লিখে হেডমাস্টার, এবিসি হাই স্কুল। তার মানে এখানে কাউন্টার সাইন কথাটা কোন রাইটিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য, নোটিশ রাইটিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এখানে নোটিশ হবে সি এর দাগেরটা, উত্তর করে নেবে। এর পরের পৃষ্ঠায় চলো। 30 কী বলছে, প্রমোদ ইউজড মেনি লিঙ্কার্স ইন হিজ রাইটিং, প্রমোদ তার রাইটিং লেখার ক্ষেত্রে অনেক লিঙ্কার্স ব্যবহার করে। লিঙ্কার্স মানে অ্যাট ফার্স্ট, দেন, নেক্সট, আফটার দ্যাট, দেয়ার আফটার, ফাইনালি, অ্যাট লাস্ট, এই যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়, সেটা কোন রাইটিংয়ে আমরা ব্যবহার করি, মোস্ট প্রবেবলি হি হ্যাজ রিটেন। তাহলে সে সম্ভবত কী রাইটিং লিখছে, কী লিখতেছে, আমরা এই লিঙ্কার্সগুলো ব্যবহার করি প্রসেসিং করার ক্ষেত্রে। তাহলে প্রসেসিং অফ লেমন জুস, প্রসেসিং অফ টি, তাহলে আমরা কিসে ব্যবহার করি, প্রসেস, স্টোরি, ডায়লগ, নোটিস। তাহলে এটা হবে কি, উত্তরটা হবে প্রসেস, মানে এর দাগের অ্যান্সারটা হবে। তাহলে 30 দাগে হয়ে গেল। এবার দেখো কি বলেছে, রিডিং কম্প্রিহেনশান,
পড়ো এই বোধ পরীক্ষণটি বা নিচের এই প্যাসেজটা পড়তে বলেছে। ফ্রম কোশ্চেন নাম্বার 31, 32, 33, 34, 35, 31, 32, 33, 34, 35 এই 5টা কোশ্চেনের অ্যান্সার কথা থেকে দিতে হবে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, এই প্যাসেজটা পড়ে দিতে হবে। তো প্যাসেজটা দেখো একটু পড়ে নিই কী মানটা বলছে, তারপরে আমরা উত্তরগুলো করব। বলছে বাঞ্চ অফ ক্লাস 10 স্টুডেন্টস টুক হোম লেসন্স, একদল ক্লাস 10ম শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের বাড়ির পড়া পাঠ নিচ্ছিল। অন হাউ টু স্টে সেফ, কীভাবে তাদেরকে নিরাপদে থাকতে হবে ডিউরিং লাইটনিং অ্যান্ড স্টর্ম, বজ্রপাতের সময় এবং ঝড়ের সময়। কলকাতা ক্লাউড চেজার্স এ গ্রুপ অফ প্রফেশনাল, একদল হচ্ছে প্রফেশনাল মানে হচ্ছে যারা ওই সব জিনিস নিয়ে বেশি কাজ করে, সেই প্রফেশনালসরা হু লাভ টু ট্র্যাক, যারা ট্র্যাক করতে ভালোবাসে, ফটোগ্রাফ তুলতে ভালোবাসে, ডকুমেন্টস করতে ভালোবাসে। কী নিয়ে? স্টর্ম অ্যান্ড ক্লাউডস নিয়ে। তারা ঝড় এবং মেঘের উপর ফটোগ্রাফ, ডকুমেন্টস বা তথ্য তৈরি এবং ট্র্যাক করা, সেই মেঘকে বা হচ্ছে ঝড়গুলোকে ট্র্যাক করার ক্ষেত্রে যারা একদম কাজ করে, তারা কন্ডাক্টেড এ সেশন, তারা কী করেছিল? একটা সেশন উইথ স্টুডেন্ট, কন্ডাক্টেড এ সেশন উইথ স্টুডেন্ট, তারা একটা ছাত্রছাত্রীদের সঙ্গে একটা ক্লাস নিচ্ছিল বা তারা ছাত্রদের সঙ্গে একটা কথাবার্তা বলছিল বা আলোচনা করছিল। কোথাকার ছাত্রছাত্রী? মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি অন থার্সডে, বৃহস্পতিবার মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমির ছাত্রছাত্রীদের সঙ্গে কলকাতা ক্লাউড চেজার নামক একটি গ্রুপের কিছু ব্যক্তি, তারা যারা ক্লাউডস এবং ঝড় এবং মেঘ নিয়ে ফটো তোলা, তাদের ট্র্যাক করা এবং তথ্য বানায়, তারা কী করছিল? মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমির ছাত্রছাত্রীদের সঙ্গে একটা আলোচনা বসেছিল। দ্য স্টুডেন্টস ওয়ার শোন ফটোগ্রাফস, ছাত্রছাত্রীদের তারা কী দেখাচ্ছিল? ফটোগ্রাফ দেখাচ্ছিল অফ ক্লাউডস, মেঘের, ইন দ্য সিটি অ্যান্ড আউটসাইড, শহরের এবং বাইরের। দ্য এক্সপার্ট অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট, সেই সমস্ত বিশেষজ্ঞরা ছাত্রছাত্রীদের উপদেশ দিয়েছিল টু স্টে ইনডোর্স, ঘরের মধ্যে থাকতে, আনপ্লাগ ইলেকট্রনিক গ্যাজেটস, ইলেকট্রনিক্স সমস্ত জিনিসপত্রের প্লাগ বা তারগুলোকে বা সুইচগুলোকে অফ করে তার প্লাগগুলোকে খুলে রাখার কথা। অ্যান্ড নট টু স্ট্যান্ড আন্ডার এ ট্রি, এবং গাছের নিচে না দাঁড়াতে বলেছিল। হোয়েন লাইটনিং স্ট্রাইকস, যখন বজ্রপাত পড়বে তখন ছাত্রছাত্রীদের তারা উপদেশ দিয়েছিল যে তারা যেন ঘরের ভিতরে থাকে, ইলেকট্রনিক জিনিসপত্রের সমস্ত প্লাগগুলো খুলে রাখা হয় এবং গাছের নিচে যেন না তারা দাঁড়ায়। দেয়ার হ্যাজ বিন 2 রিসেন্ট লাইটনিং ডেথস ইন দ্য সিটি, সেখানে এই শহরে, কলকাতা শহরে রিসেন্টলি 2টো মৃত্যু ঘটেছে এই বজ্রপাতের কারণে। দেবব্রত পাল এজ 21 ইয়ার্স, দেবব্রত পাল তার বয়স ছিল 21 বছর, ডাইড আফটার হি ওয়াজ স্ট্রাক বাই এ বোল্ট অফ লাইটনিং ডিউরিং ক্রিকেট প্র্যাকটিস অ্যাট বিবেকানন্দ পার্ক ইন জুন মাসে বিবেকানন্দ পার্কে ক্রিকেট খেলা প্র্যাকটিস করার সময় দেবব্রত পাল 21 বছর বয়সের মারা যায় এই বজ্রপাতের আঘাতে। অজয় মল্লিক এজ 27 ইয়ার্স ওয়াজ স্ট্রাক বাই লাইটনিং অন দ্য ময়দান ইন জুলাই মাসে ময়দানে অজয় মল্লিক নামক 27 বছরের একজন ব্যক্তির ও লাইটনিং বা বজ্রপাতে মারা গিয়েছিল। নূপুর ঘোষ, দ্য ভাইস প্রিন্সিপাল অফ দ্য স্কুল, ওই স্কুলের ভাইস প্রিন্সিপাল নূপুর ঘোষ, সহ অধ্যক্ষ নূপুর ঘোষ, টকড অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ সাচ ইন্টারেকশান, তিনি বলেছিলেন যে এই সমস্ত যে আলোচনা তার গুরুত্ব কতটা। সি টোল্ড দ্যাট সাচ ইন্টারেকশান আর ইম্পর্ট্যান্ট ফর চিলড্রেন, তিনি বলেছিলেন যে এই সমস্ত আলোচনা শিশুদের জন্য বা ছেলেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সো দ্যাট যাতে they become prepared to deal with danger of lightnings and storm in real life, কারণ তারা নিজের জীবনে বা বাস্তব জীবনে ঝড় এবং বজ্রপাতের ভয়াবহতাকে যাতে সঠিকভাবে তারা কী করতে পারে, তার থেকে বাঁচতে পারে, তার জন্য তাদের এটা শেখার বা এই আলোচনার গুরুত্ব রয়েছে। দেবর্ষী দাশগুপ্ত হু আর দ্য মেন স্পিকার, যে এই আলোচনার প্রধান স্পিকার ছিলেন, বক্তা ছিলেন, অ্যাড্রেস দ্য অডিয়েন্স অফ 210 স্টুডেন্ট, 210 জন ছাত্রের সেই সমস্ত শ্রোতাদের তিনি বলেছিলেন, অ্যান্ড আস্কড, এবং তাদেরকে বলেছিলেন টু প্লে দ্য রোল অফ টিচার্স, তাদেরকে শিক্ষকের ভূমিকা পালন করতে বলেছিল, টু দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতার প্রতি, ব্রাদার্স, ভাই অ্যান্ড সিস্টার, বোনেদের প্রতি, হোয়েন দে গো হোম, যখন তারা বাড়ি যাবে। তো দেবর্ষী দাশগুপ্ত যে এই আলোচনার প্রধান বক্তা ছিলেন, তিনি বলেছিলেন যে সমস্ত ছাত্রছাত্রী 210 জন ছাত্রছাত্রী যারা আলোচনায় অংশগ্রহণ করেছিল, তাদেরকে বলে যে তোমরাই হলে শিক্ষক, তোমাদের বাবা মা ভাই বোনেদের কাছে যখন তোমরা বাড়িতে যাবে, এবং তাদেরকে তোমরা শিক্ষা দেবে যে বজ্রপাত এবং ঝড়ের সময় তাদেরকে কী কী করতে হবে। তো এটা ছিল তোমাদের প্যাসেজ। তো প্যাসেজ থেকে কোশ্চেনগুলো কী যেতে দেখো।
মেনলি প্যাসেজটা ছিল ঝড় এবং হচ্ছে লাইটিনিংয়ের সম্বন্ধে তাদের হোম লেসনের পর একটা আলোচনা চলছিল। তো দেখো কী বলেছে 31 নম্বর প্রশ্নটা কী বলেছে, দ্য স্টুডেন্টস ওয়ার অফ, ছাত্রছাত্রীরা ছিল কোন ক্লাসের, ক্লাস 11, 9, 12, 10। তো পড়েছো তোমরা ক্লাস 10-এর ছাত্রছাত্রী, তাহলে ক্লাস 10 হবে এটা। 32 দেখো কী বলেছে, দ্য ইন্টারাকশান ওয়ার হেল্ড অন, ইন্টারাকশান কবে হয়েছিল, এই আলোচনাটা কবে হয়েছিল, সানডে, ফ্রাইডে, স্যাটারডে, থার্সডে। তোমরা প্যাসেজটা দেখলেই বুঝতে পারবে, দেখো এখানে লেখাই রয়েছে প্রথমে ক্লাস 10-এর ছাত্রছাত্রী, তারপর যখন লেখা রয়েছে থার্সডে, বৃহস্পতিবার আলোচনাটা হয়েছিল। তাহলে এখানে কী হবে, উত্তরটা হয়ে যাবে এখানে, তোমরা কী করবে, উত্তরটা করবে ডি এর দাগে থার্সডে, বৃহস্পতিবার। এবার দেখো কী বলেছে, দ্য স্টুডেন্টস বিলং টু, ছাত্রছাত্রীরা কোন স্কুলের ছাত্রছাত্রী ছিল, বিড়লা একাডেমি, ওয়ার্ল্ড একাডেমি, মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি, মহাদেবী একাডেমি। তাহলে এখানে কোনটা হবে, মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি। দেখো তোমাদের এই প্যাসেজেই আছে এখানে স্টুডেন্টস অফ মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি, তাহলে কোনটা হবে, মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি। তার মানে এখানে উত্তরটা হয়ে যাবে সি এর দাগের, মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি। তাহলে পরের প্রশ্নটা চলে যায়, বলছে কী বলছে দেখো, দ্য এজ অফ দেবব্রত পাল ওয়াজ, দেবব্রত পালের বয়স কত ছিল, 21 বছর, 27 বছর, 20 বছর, 22 বছর। তো তোমরা এখানে দেখতে পারবে প্যাসেজটাতেই লেখা রয়েছে দেবব্রত পাল এজ 21 ইয়ার্স, দেবব্রত পাল 21 বছর বয়স। তাহলে কত হবে, ওখানে উত্তরটা লিখবে তোমরা এর দাগের 21 বছরটাই দাগ দেবে। এবার দেখো 35-এর দাগের কোয়েশ্চেন কী বলেছে, শেষ কোয়েশ্চেন এটা তোমাদের, দ্য মোস্ট সুটেবল টু দ্য প্যাসেজ, এই প্যাসেজটা কোন টাইটেলটা সবচেয়ে সুটেবল, যথার্থ, ডেথ অফ 2 সিটিজেন্স ইন লাইটনিং, দুজন নাগরিক বজ্রপাতে মারা যায়, ন্যাচারাল ডিজাস্টার্স, প্রাকৃতিক দুর্যোগ, লেসনস অন লাইটনিং ফর স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের বজ্রপাতের উপর পাঠদান, আফটার এফেক্টস অফ লাইটনিং, মানে লাইটনিংয়ের পরবর্তী কী করতে হয় প্রভাব, এটা এফেক্টস হবে আর কি, এটা এফেক্টস অফ লাইটনিংয়ের প্রভাবটা কী। তাহলে তোমাদের কোনটা হবে, সুইটেবল টাইটেল হবে লেসনস, যেহেতু লেসনস তাদেরকে দিচ্ছে ছাত্রছাত্রীদের লাইটিংয়ের উপরে, আমরা লিখব লেসনস অন লাইটনিং ফর স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের বজ্রপাতের উপর পাঠদান। তাহলে এটা তোমাদের সি এর দাগেটা অ্যান্সার করবে। তো তোমাদের এটা সব শেষ হয়ে গেল, আর কোনো প্রশ্ন নেই। তো তোমরা এই ভিডিওটা দেখে যে সার্ভেটার ব্যাপারে, এনএএস ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভেটা কী সেটা বুঝতে পারলে, কাদের জন্য হবে, কবে হবে পরীক্ষাটা, প্রশ্নগুলো ইংরেজির প্রশ্নগুলো কী কী থাকবে, কোন ক্লাসের হবে, সমস্ত কিছুই তোমাদের এই তথ্য দেওয়া হয়েছিল। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং ইংরেজির অ্যান্সারগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কিছু আরও জানার থাকে বা বুঝতে অসুবিধা হয়, তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেবো নিশ্চয়ই। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, এবং চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানটা ক্লিক করে দেবে, যাতে তোমাদের কাছে আমার চ্যানেলে দেওয়া প্রত্যেকটা ভিডিওর আপডেট প্রথমে পৌঁছে যায়। তো তোমরা ভালো থেকো, এই কোশ্চেনগুলো রেডি করে নাও, যখন এই প্রশ্নগুলো স্কুলে দিবে সঙ্গে সঙ্গে রেডি করে নেবে উত্তরগুলো দেখে, এবং ভালোভাবে পড়াশোনা করো এবং সাবধানে ও সুস্থ থেকো।